আর মান্যবর কাঠিরামজি বলে গেছিলেন, আগে হারো, তারপরে হারাও, তারপরে যেত। আগে হারবো, পরে হারাবো, তারপরে জিতবো। অতএব আমরা হারলেও আমাদের লোকসান নেই। তার কারণ আমি হারলে আর একজনকে হারাচ্ছি, যে আমার দিকে রক্তচক্ষু দেখাবে। এই সাহসটুকু আপনারা দেখেন। সময় খুব সংক্ষেপ, তাড়াতাড়ি আমাদের কাজ সারতে হবে। আমাদের এখন সিলেবাসটাও তাড়াতাড়ি বলতে হবে। কিচ্ছু না, বাবা সাহেব আম্বেদকরের যে বাণীগুলো, সেই বাণীগুলো মানুষের দ্বারে যদি আমরা পৌঁছে দিতে পারি, তাতেই কাজ হবে। আর 3-4টে স্লোগান। আপনাদের আদিবাসীদের বাড়ির পাশে সুন্দর সুন্দর লাল বাড়ি দেখেছি, সেখানে যদি সাদা অক্ষরে বা লাল অক্ষরে লিখে দেওয়া যায়, নিজের জায়গা নিজের জমি অপরকে ঘর বাঁধিয়া আমরা দেই, আমরা তো সেই ঘরের মালিক নই। একটা স্লোগান হয়ে গেল। আর এক বাড়িতে লিখবেন, কে জিতবে কে হারবে জানি না, নিজের ভোট পরকে আমরা দেব না। কেমন? আর এক জায়গায় লিখবেন, আমার ভোট আমাকে দেব, নিজের অধিকার বুঝে নেব। কেমন? আর এক জায়গায় লিখতে পারেন, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। সেই চড়ুই পাখি আর বাবুই পাখির গল্প এখন বলতে দেবে না, সে খুব মজার গল্প, বলার সময় নেই। কিন্তু বাবা সাহেব একটা কথা বলে গেছেন, ভারতের নির্যাতিত শ্রেণী কখনো উচ্চ বর্ণের মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, নিজেদের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের ভিতর দিয়ে নিজেদের দাসত্ব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, নয়তো কেউ আমাদের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করবে না। বর্ণ হিন্দুরা আমাদের জন্য কিছু করবে না। আমাদের প্রথম কথা, আমরা ব্রাহ্মণ্যবাদী সমাজ মানি না, ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি মানি না, ব্রাহ্মণ্যবাদী কৃষ্টি মানি না, ব্রাহ্মণ্যবাদী ধর্ম মানি না, ব্রাহ্মণ্যবাদী রাজনীতিও মানি না। ব্রাহ্মণের দ্বারা কোনো রাজনীতি চলবে না। বাবা সাহেব বলছেন, উচ্চ বর্ণ দ্বারা পরিচালিত কোনো সংগঠন, কিবা রাজনৈতিক, কিবা সাংস্কৃতিক, কিবা ধর্মীয় কোনো সংগঠন নিম্ন বর্ণের মানুষের সামগ্রিক কল্যাণ করতে পারে না, পারে না, পারে না। কিন্তু আমাদের কিনে নিল কি করে? একটু দান খয়রাতি করে আজকে আমাদের ভোটগুলো কিনে নিচ্ছে। আপনাদের একটু সংকোচ হয় না? একটু লজ্জা হয় না? এত বঞ্চনার শিকার হচ্ছেন। আজকে লক্ষ্মীর ভাণ্ডারের লোভে আপনারা ভোট দেবেন, একখানা সাইকেলের লোভে আপনারা ভোট দেবেন, একটা কন্যাশ্রীর লোভে আপনারা ভোট দেবেন। একটু সংকোচ আপনাদের হয় না? যে আমার ভালো চায় না, যে আমার কল্যাণ মনে করে না, তাকে আমি ভোট দেব কেন? আমরা কিন্তু সেই কাজটাই করছি। কেউ যদি আদর করে যত্ন করে একটা বাঘের বাচ্চা পোষে, সেই বাঘের বাচ্চা যদি কামড় দেয়, আপনি কিন্তু কোর্টে গিয়ে নালিশ করতে পারেন না। বলবে তোমার বাঘ পুষতে বলেছে কেডা? বিড়াল পুষতে পারতে না? কোনো সাপুড়িয়া যদি সাপের দংশনে মারা যায়, হাসপাতালে ভর্তি নেয় না, বলে তোমার সাপ খেলাতে বলছি কেডা? এই সমগ্র ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দল কেউটে সাপের বংশধর। এদের বিষ দাঁত ভেঙে না দিলে আমাদের খেলাটা শুরু হবে না। ওরা বলছে খেলা হবে, ওরা তোরা কি খেলা হবে? খেলা দেখাবো আমরা, তোদের বিষ দাঁত ভেঙে দিই, তারপরে খেলা দেখাবো। সেই বিষ দাঁত হলো ভোট। ওদের সব কিছু ছিনিয়ে নিলেও ওদের লজ্জা নেই। গৃহবধূকেও যদি আপনারা তছরূপ করে নেন, তবু ওদের লজ্জা নেই। একটা ভোট ছিনিয়ে নিলে ওদের রাতের ঘুম বন্ধ হয়ে যায়। ছলে বলে কলে কৌশলে
আমার ভোট আমি কোনো উচ্চ বর্ণের পার্টিকে আমি দেব না। তবে কি এ নিয়ে হইচই করবেন না, হয়তো নানা রকমের বিরোধিতা হতে পারে। নীরবে নিভৃতে কানে কানে গিয়ে বলুন, আমাদের নির্দল ছেলেটা দাঁড়িয়েছে, আমরা একে ভোট দেব। ছেলেটা যেন সৎ হয় এবং নেতৃত্বকে মান্য দেয়। আর কোনো গুণের দরকার নেই, বিএ পাস এম এ পাসের দরকার নেই। ছেলেটা অনেস্ট এবং তার নেতৃত্বকে মানে, এমন একটা ছেলেকে আপনারা মনোনয়ন করুন যাকে আমরা ভোট দেব। সেই ভোটটা নিয়ে আমরা কোনো হইচই করব না। আমরা প্রকাশ্য জনসভাও করার দরকার নেই, আমরা কানে কানে গিয়ে বলি। আর আমাদের সব থেকে ভয় কোথায় জানেন? আমাদের সব থেকে ভয় হলো আমার ঘরের ছেলেদের কাছে। আমার সারা জীবনের অভিজ্ঞতায় আমাদের সামনে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমার বুকে যারা লাঠি ধরেছে, সে আমার ভাই, জাতীয় ভাই, খুঁড়তুতো ভাই, মামাতো ভাই, পিসতুতো ভাই। এই হলো সবথেকে বড় কথা। এই যে ভোটের উত্তরে, অর্থাৎ ভোটের পরে যেসব মারামারি হচ্ছে আপনারা শুনেছেন, খবরের কাগজে প্রতিদিন পড়ছেন, এই জায়গায় আহত, এই জায়গায় নিহত, অমুক অমুক ধরা পড়েছে অপরাধী। সে ধরা পড়া ক্যান্ডিডেটদের মধ্যে একটাও চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি নেই, কেউ নেই। সব মণ্ডল বিশ্বের সরকার, ওই শেষকালে আরো তালুকদার বা আরো নিম্ন স্তরের আদিবাসীদের ভিতর যারা আছে তারাই ধরা পড়ে। কেন? ওদেরই সামান্য কিছু প্রলোভন দেখিয়ে ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলগুলো বলেছে তোর চাকরি হবে, তোর লক্ষ্মীর ভান্ডার হবে, তোর সরস্বতীর ভান্ডার হবে, তুই তোর জ্যাঠামশাইকে খুন করে আয়, তুই তোর মামাকে খুন করে আয়, আমি তোকে চাকরি দেব। আমার ছেলেরা অবোধ, নির্বোধ, তারা তাই করে। আমাদের একটা দর্শনে বিশ্বাস যদি আমার থাকে, যার দর্শন আমার বুকের ভিতরে বিধি আছে, আমি অন্য কাজ করতে পারি না। চাঁদ সদাগরের গল্প মনে আছে আপনাদের? বেহুলা লক্ষিন্দরের গল্প মনে আছে? শুধু মনসা বলেছিল চাঁদ সদাগরকে, তুই আমাকে একটু পুজো দেব। বলে না, আমি তোমাকে পুজো দেবো না, আমি শিবের ভক্ত। বলে দে, আমাকে একটু পুজো দে। বলে দেব না। দিবি না? না, তোর সর্বস্ব লুট করে নেব। সপ্ত নৌবহর, 7টা ছেলে মৃত হয়ে গেল, বিনষ্ট হয়ে গেল। স্ত্রী এসে পা জড়িয়ে ধরলো চাঁদ সদাগরের, বিধবা পুত্রবধূ এসে পা জড়িয়ে ধরছে, বাবা একটা বার মনসারে, একটা বার একটা পুজো করেন। সব চলে গেল, একটা বার পুজো করেন। চাঁদ সদাগর সর্বস্ব হারিয়ে, সন্তান, পুত্র, নৌবহর, বাণিজ্য সব হারিয়েও বলছে, যে হাতে পুজেছি আমি শিবশুল পানি, সেই হাতে পুজিব আমি চ্যাংমুড়ি কানি। মনসার চোখ কানা ছিল। আমি যে হাত দিয়ে শিবের পুজো করেছি, সেই হাত দিয়ে আমি মনসার পুজো করতে পারি না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। স্ত্রী এসে বলল, তোমার এখনো কোনো বেদনা নেই? সন্তান আমার, ওর স্বামী, এদের জন্য তোমাদের একটু বেদনা নেই? তো বলছে বেদনা আছে, আদর্শ ভ্রষ্ট হতে পারবো না। আমি কিছুতেই যে হাতে শিবের পুজো দিয়েছি সেই হাত দিয়ে মনসার পুজো দিতে পারবো না। তখন সনেকা বলছে, তুমি ওই হাতে পুজো দিও না, বাম হাতে পুজো দাও। বলছে আমি ওর মুখের দিকে তাকাতে পারি না, ওই কানিন। বলছে ওর মুখের দিকে তাকাতে হবে না, পিছন ফিরে বাম হাতে একটা পুজো দিও। চাঁদ সদাগর পুত্রবধূর আর্তনাদ, স্ত্রীর আর্তনাদে পিছন ফিরে বাঁ হাতে মনসাকে একটা ফুল দিয়েছিলেন। মনসা পুজোর সময় দেখবেন। নিজের আদর্শ যদি বিশ্বাস হয়, যারা ব্রাহ্মণ্যবাদকে অস্বীকার করি, আমরা কোনো ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলকে ভোট দিতে পারি না, পারি না, পারি না। অতএব আবার দাঁড়াচ্ছে, যাকে যাক, আমাদের সময় শেষ তো হবেই, তো আগে থেকে কেন শেষ করতে পারবো না, প্রোগ্রাম চালাতে সমস্যা হবে। আচ্ছা, এর পরের থেকে আমি আর কোনো বছর আমাকে ডাকবেন না। এখন না না না, শুনবে না, ও আরো বক্তা আছে। এখন কথা হলো, আপনারা নেতৃত্ব মেনে চলবেন। আর আমি যে সিলেবাসের কথা বলেছিলাম,
ওই আম্বেদকরের বাণী আমি প্রত্যেককে একখানা করে দিয়ে যাব, আপনারা খেতে যাওয়ার আগে নিয়ে নেবেন। প্রত্যেকের বাড়ি বাড়ি জেরক্স করে আপনারা পাঠিয়ে দেবেন। ওই বাণীগুলো যদি মানুষের বাড়িতে পৌঁছে দিতে পারেন তাহলেই আপনাদের জয়। আপনারা সেই বাণীগুলো আমার কাছ থেকে নিয়ে নেবেন। আজকের মতো এখানে ক্ষান্ত, চিরদিনের মতো ক্ষান্ত হতে পারি। ধন্যবাদ শ্রদ্ধেয় নকুল কুমার মল্লিক মহাশয়কে। জয় ভীম। মাননীয় সভাপতি, মঞ্চে আসীন বিশিষ্ট অতিথিবর্গ, আমি প্রশান্তকে বলেছিলাম আমাকে বলতে দিও না। আপনারা দুদিন ধরে যেসব কথাবার্তা বললেন আমি সব তার বাইরে বলবো। সভাপতি যে মশাই যে কথা বলতে মানা করেছেন আমি সেই কথাটা বলবো। অতএব এই কথাটা এই সংগঠনের বক্তব্য নয়, আমার সুদীর্ঘকালের অভিজ্ঞতার কথা বলে যাই। আপনাদের গ্রহণ করতে হবে না বলে দিচ্ছি। এখন জীবনের অপরাহ্ন বেলায় এসে গেছি, আগামী বছর আপনাদের সঙ্গে দেখা হতেও পারে, নাও হতে পারে। তো সেই জন্য আমার কথার সমালোচনা না করে একটু ধৈর্য ধরে শুনে আমাকে রেহাই দেন। আমরা সবাই একই পিতার সন্তান, তাই আপনারা সবাই আমার ভাই এবং বোন। কেন সবাই আমরা একজনকেই বাবা সাহেব বলি। তো ভারতবর্ষে যদি একজন বাবা হয় তো আমরা সবাই তার সন্তান। অতএব এই জিনিসটা সৎসঙ্গ যারা করে তাদেরও দেখেছি সবাইকে দাদা বলে, তাই না? আবার বিশ্বভারতীতে যারা পড়ান শিক্ষকরা ছাত্ররা শিক্ষকদের দাদা বলে। আসলে আমরাই দাদা, কেননা আমার বাবা মাত্র একজন। কালকের থেকে এই পর্যন্ত আপনারা অনেক দূরের থেকে এসছেন, অনেক কথা শুনেছেন, অনেক কথা শুনলাম, কিন্তু সব কথার একটি মাত্র সুর, আমরা শোষণ এবং বঞ্চনার শিকার, আমরা বড় দুঃখে আছি। এ তো ঠিক কথা। গতকাল থেকে এই পর্যন্ত যারা যারা বললেন একটি মাত্র কথা বললেন, আমরা শোষণ এবং বঞ্চনার শিকার, আমরা বড় দুঃখে আছি। তথাগত বুদ্ধ বলে গেছেন দুঃখ আছে, দুঃখ নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্ত করা যায় এবং দুঃখ নিবৃত্তির উপায়ও আছে। অতএব দুঃখে আছি বললেই কথাটা কিন্তু শেষ হয় না। তাই দুঃখ নিবৃত্তির উপায় আছে যখন বলে গেছেন, তখন আমাদের চেষ্টা করতে হবে সে নিবৃত্ত করা যায় কিভাবে। যত বঞ্চনা আমরা পাচ্ছি উচ্চ বর্ণের কাছ থেকে, হাত জোড় করে কোনো লাভ হবে না। আমরা সেখানে ডেপুটেশন দিয়েও কোনো লাভ হবে কিনা সন্দেহ। আমাদের কিন্তু বাহুবল আছে, আমরা সমাজের 85% মানুষ, তা না হলেও 60% তো আছি। আমাদের বাহুবল আছে, লাঠি আছে, শক্তি আছে, তীর ধনুক আছে। অথচ আমরা অপরের দ্বারা বঞ্চিত হই, শোষিত হই কেন? আমরা তীর ধনুক মেরে উড়িয়ে দিতে পারি না? 1757 সালে যেমন করে হয়েছিল, সেই আন্দোলন করেছিলেন আমাদের ভাইয়েরা, সাঁওতাল ভাইয়েরা, আদিবাসী ভাইয়েরা। আমরা তো তেমন করতে পারতাম, তেমন করা যায় না। কেননা যাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন তারা লাঠি সড়কির ভয় পায় না, তীর ধনুকের ভয় পায় না, তাদের আছে বুলেট, বন্দুক, কামান। অতএব আমাদের এই বাহুবল নিয়ে তাদের সামনে যাওয়া যাবে না। তাহলে কি বল আছে? বাবা সাহেব বলেছেন তোমাদের রক্তক্ষয় করার দরকার নেই। যদি তাদের পরাজিত করতে হয়, শক্তিহীন করতে হয়, দুর্বল করতে হয়,
তাহলে তোমাদের আমি একটা জিনিস দিয়ে গেলাম, বুলেট নয়, ব্যালট দিয়ে গেলাম। এই ব্যালটের প্রয়োগ করে সমস্ত সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, প্রশাসন পরিবর্তন হবে। তুমি যা চাইছো তাই হবে। এই ব্যালটটা তোমরা প্রয়োগ করো। আর এই ব্যালটটা যেন কেউ ছিনিয়ে নিয়ে না যায়, তোমাদের সবসময় সতর্ক থাকতে হবে। কেননা ব্যালট ছিনিয়ে নিয়ে যেতেও পারে। তাই তিনি বলছেন, এই ব্যালটটাকে ধরে রাখতে গেলে এ বিশ্বে সংগ্রাম ব্যতীত কোনো কিছু উপার্জন করা যায় না, এবং ভিক্ষায় কোনো ঋত অধিকার মেলে না। বঞ্চকের দ্বারে আবেদন নিবেদন করেও নয়, বিরামহীন সংগঠনের দ্বারা, আন্দোলনের দ্বারা, সংগ্রামের দ্বারা আমাদের ঋত অধিকার আমরা ফিরে পাব। বিরামহীন সংগ্রাম। তারপরে বলা হচ্ছে, বাবা বিরামহীন সংগ্রাম করে যাব কোথায়? সংগ্রামের লাস্ট পয়েন্টটা কি? বাবা সাহেব বলছেন, লাস্ট পয়েন্ট, ক্যাপচার দ্য টেম্পল অফ পাওয়ার। পলিটিক্যাল পাওয়ার ইজ দ্য মাস্টার কি। ওই পলিটিক্যাল পাওয়ারটা তোমাকে পেতেই হবে। তাছাড়া নান্যপন্থা বিদ্যতে অনায়, আর কোনো পথ নেই ওদের শোষণ থেকে মুক্ত হওয়ার। তোমাদের যার যতটুকু শক্তি আছে সেইটুকু শক্তি নিয়ে রাজ ক্ষমতা দখল করো। আমার বক্তব্য সেই জায়গায়। আপনারা সবাই বললেন, আমরা ধর্ণা দিয়েছি, আমরা ঘেরাও করেছি, আমরা আবেদন করেছি। ওরা আবেদন নিবেদনও ভয় পায় না, ধর্ণায়ও ভয় পায় না, ঘেরাও করলেও ভয় পায় না। ওরা কিছুতেই ভয় পায় না। ওরা শুধুমাত্র ভয় পায় ওদের ভোট যদি কেড়ে নেওয়া যায় তবে ওরা ভয় পায়, আর কোনোটাই ওরা ভয় পায় না। আপনারা কিছু করতে পারবেন না। এই হৃদয়পুরের মতো জায়গায় একটা রিজার্ভ সিটে একজন উচ্চ বর্ণের লোক ভোটে দাঁড়িয়ে জিতে গেল। জানে যে হৃদয়পুরের এই শিডিউল কাস্টরা কিছু করতে পারে না। আমাদের ক্লিবত্ব প্রমাণ হয়ে গেছে। আর সেও জানে আমাকে কিছু করতে পারবে না। সেই সাহস সে পেয়ে গেছে। এই সাহস যদি না পায়, তার জন্য আমাদের কি করা দরকার? আমাদের রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে। এই রাজনৈতিক ক্ষমতা দখল করার জন্যে আমি 40 বছর আগের থেকে বলছি। 40 বছর বলছি কেন? কাশিরামজির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল 81-এ, যে কালচারাল মুভমেন্ট না হলে কোনো রাজনৈতিক দল স্থায়ী হতে পারে না। দেখুন, বামপন্থীদের গণনাট্য সংঘ ছিল, গণসাহিত্য ছিল, আগে সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন করেছে। তারপরে আমাদের এই সাংস্কৃতিক আন্দোলন করতে হবে। বহুজন নায়ক পত্রিকা অনেক অনেক প্রবন্ধ লিখেছি সাংস্কৃতিক আন্দোলনটা কিভাবে করা যায়। সেই প্রেক্ষিতে আমার 3খানা বইও বেরিয়েছে, ভাবনা চিন্তা, মুক্ত চিন্তা, বিবিধ চিন্তা। মানুষ পড়েনি, পড়তে দেওয়াও হয়নি। তা আমি বলেছিলাম 5টি বছর কোনো রাজনীতি না করে শুধু সাংস্কৃতিক আন্দোলন করো, মানুষের চেতনায় আঘাত করো, তারপরে 45 বছর তোমরা রাজত্ব করতে পারবে। এরা সেই 5টি বছর ব্যয় করতে পারলো না, 50 বছর অপেক্ষায় বসে আছে। 5টি বছর লোকসান করতে পারলো না, 45 বছর লোকসান করছে। বলতে 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 টাইমটা আরো কমিয়ে নিয়ে এসছি। এখন বলছে আর তো দেরি করা যায় না। তাহলে 24 সালে যদি ইলেকশন হয়, এটা 21 সাল, আমি 21 সালের কথা বলছি। আর 3 বছর আগে, এই 3 বছর আমরা কালচারাল মুভমেন্টটা করে নিই, চেতনা বিকাশের আন্দোলনটা করে নিই, তারপরে আমরা রাজনীতিতে যাব। ভালো কথা। কোথায় রাজনীতিতে যাবে? আমরা বিধানসভায় কিছু সিট দেব, কিছু জিতব। আমি বলি বিধানসভায় যাওয়ার আগে একটা মিনি প্র্যাকটিস হওয়া দরকার।
একটা সেমিফাইনাল হওয়া দরকার ফাইনালে যাওয়ার আগে, সেটা হলো পঞ্চায়েত। মনে করবেন পঞ্চায়েতে না জিতলে বিধানসভায় কখনো জেতা যায় না, সবাই মনে করবেন। আমাদের যদি প্র্যাকটিস করতে হয়, ট্রায়াল দিতে হয়, তাহলে পঞ্চায়েত থেকে ট্রায়াল দিতে হবে, তারপরে বিধানসভা, তারপরে লোকসভা। এখন সামনের পঞ্চায়েত যদি আপনারা ছেড়ে দেন, তাহলে এই পঞ্চায়েত পাবেন আরো 6 বছর পরে। আমার সংজ্ঞাটা বুঝুন, আগে পঞ্চায়েত, তারপরে বিধানসভা, তারপরে লোকসভা। উল্টো উল্টো করে ভাবলে হবে না। তাহলে পঞ্চায়েত থেকে যদি স্টার্ট করতে হয়, তাহলে আপনাদের আরো 6 বছর বসে থাকতে হবে। তো আমি বলছিলাম সামনে তো একটা পঞ্চায়েত আছে, আমরা একটা মিনি প্র্যাকটিস করলে কেমন হয়, ট্রায়াল দিলে কেমন হয়। আমার ভাইপো প্রশান্ত বলছিল কালকে এত হাজার বুথ লাগবে, এত হাজার কর্মী লাগবে, এত হাজার ক্যাডার লাগবে। তা কি আমাদের হয়েছে? ও 7 মণ তেলও পড়বে না, রাধাও নাচবে না কোনোদিন। আমি একটা সংক্ষিপ্ত ব্যাকরণ তৈরি করেছি। 5 বছরের যে কালচারাল মুভমেন্ট সেইটি এনেছি 3 বছরে, আর 3 বছরের কালচারাল মুভমেন্ট আমি একটা শর্ট সিলেবাস তৈরি করেছি 3 মাসে। 3 মাসেটাই সিলেবাস কভার হয়ে যাবে কালচারাল মুভমেন্ট। তারপরে আপনারা ভোটে দাঁড়ান। কোথায় ভোটে দাঁড়াবেন? যেখানকার মানুষ নেতাকে মান্যতা দেয়। সমগ্র পশ্চিমবঙ্গে আমি 3টি জেলা বেছে নিতে চাইছি, পুরুলিয়া, বাঁকুড়া আর ঝাড়গ্রাম। আর না, আমাদের যা ক্ষমতা, আমি এই 3টে জেলার বাইরে যেতে চাইছি না। 3টে জেলার মানুষ মানুষকে মানে, আমার জেলার মানুষ আমারে মানে না, কিন্তু আপনারা আপনাদের নেতাকে মানেন। আমার অঙ্কটা একটু বুঝুন একবার। দেখুন, একটা পঞ্চায়েত সদস্য হতে গেলে 200-250 ভোট পেলে হয়ে যায়। 50টা পরিবারকে যদি আমি নিজের দলে আনতে পারি, তাহলে কিন্তু আমি একটা মেম্বার হতে পারছি। মাত্র 50টা পরিবারকে যদি নিজের দলে আনতে পারি, আমি একটা মেম্বার হতে পারছি। যদি সেই পঞ্চায়েতে 24টা সদস্য থাকে, 13টা সদস্য যদি আমার হতে পারে, আমি অঞ্চল প্রধান হয়ে যাব। যদি 11টা সদস্য আমার হয়, আমি উপপ্রধান হব, কারণ আমাকে বাদ দিয়ে গভর্নিং বডি তৈরি হবে না। ব্যাপারটা বুঝলেন? এইভাবে এই প্রত্যেকটা জেলায় যতগুলো বিধানসভা আছে, প্রত্যেকটা বিধানসভায় 6টা থেকে 7টা করে পঞ্চায়েত থাকে প্রত্যেকটা বিধানসভায়। তা আমি যদি মনে করি যে প্রত্যেকটা বিধানসভায় 1টা করে পঞ্চায়েত আমরা বেছে নেই, এই 3টে জেলায় যদি আমরা 10টা পঞ্চায়েত বেছে নেই, 3টে জেলায়, এই সেই 10টা পঞ্চায়েতের ভিতর যদি 3টে পঞ্চায়েত দখল করতে পারি মাত্র, সমগ্র পশ্চিমবঙ্গ তাকিয়ে থাকবে আমাদের দিকে। তারা বলবে মা দুর্গার হাতের সড়কি অসুরের হাতে গেছে, এইবার পালাও। ওরা পঞ্চায়েত দখল করতে শিখেছে, আর বিধানসভা আমরা পাচ্ছি না। 3টে জেলায় 3টে পঞ্চায়েত দখল করতে পারবেন না আপনারা। কোনো পার্টির নামকরণ নেই, নির্দল দাঁড়াতে হবে। নামকরণ আমরা পরে করে দেব, স্বতন্ত্র দাঁড়াবেন। এই সংখ্যায় বলিস না, আমি আর জীবনে বলবো না। আর এরা মনে করেছে আমি আগামী বছর আবার আসবো, আমি আগামী বছর বাঁচবো না। প্রশান্ত কালকে বলছিল আমাদের জামানত বাজেয়াপ্ত হবে। ওরে আমার জামানত বাজেয়াপ্ত হবে না, ওদেরই জামানত বাজেয়াপ্ত হবে। কেন? আমি যে কয়টা ভোট পেয়ে হেরে যাব, সেই কয়টা ভোটে হয় তৃণমূল হারবে না বিজেপি হারবে। অঙ্কটা বোঝেন? আমি মাত্র 30টা ভোট পেয়েছি,
সেই 30টা ভোট না পাওয়ার জন্যে হয় তৃণমূল হারবে না বিজেপি হারবে, দুজনে বাড়ি যেয়ে আমাদের গালাগালি দেবে, বংশসূত্র উদ্ধার করবে, সেইটাই আমাদের বেনিফিট। পরের বার বিধানসভায় বলবে দাদা আর আলাদা হয়ে দাঁড়াবার দরকার নেই, আপনারা আসেন, আমরা এই কটা সিট দেব, সেইটি আমাদের বেনিফিট।